ম্যারাথন রিটেন সিরিজ, মাথা পাগলা করা একটা সিরিজ, যেখানে তোমরা কিন্তু তোমাদের কি করতে পারছো, রিটেনের যে ভয়টা এটাকে একটু 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 করে কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে, তাই না? আমরা গত তিনটা ক্লাসে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা শিখেছিলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কীভাবে ট্রান্সলেট করতে হয়। আজকে সেটার একটা আপডেটেড ভার্সন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তোমাদের বলবো যে একদম দেরি না করে ক্লাসটা শুরুতেই তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে তুমি ভুলে গেলেও একবার যেন পরবর্তীতে দেখে নিতে পারো, ঠিক আছে? সেই জায়গা থেকে আজকের এই ক্লাসে, আজকে ম্যারাথন রিটেন সিরিজের আজকের এই ক্লাসে আমরা কি করব জানো? বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ঠিক আছে পার্ট 2 এর ক্লাস 1 করব। পার্ট 2 ক্লাস 1, ঠিক আছে? পার্ট 2 ক্লাস 1 এর আমরা ক্লাসটা করব। দেখো, আমরা গত ক্লাসগুলোতে কি শিখেছিলাম সেটাকে আমার মাথায় রাখতে হবে, এবং এই যে একটু 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 করে, যেমন একটা ইটের উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট, এভাবে ইট গেঁথে গেঁথে একটা বিশাল বড় বিল্ডিং হয়ে যায়। সেইভাবেই কি করতে হবে, আমাদের ছোট ছোট রুলস শিখে 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 সেগুলোকে একসঙ্গে করে খুব বড় বড় সেন্টেন্স লিখতে হবে, খুবই বেশি ইনফরমেটিভ সেন্টেন্স লিখতে হবে, এবং মানে নজর কাড়া করে তুলতে হবে আমাদের রাইটিংটাকে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বলবো যে পুরাতন পড়াগুলো বারবার রিভাইজ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো, আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, আমরা একটা জিনিস শিখেছিলাম, একটা রুলস শিখেছিলাম, একটা স্ট্রাকচার শিখেছিলাম। সেই স্ট্রাকচার কি ছিল বলো দেখি? যে একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি, যে প্রথমত কি বলো দেখি, একটা সাবজেক্ট বসে, তার পরবর্তীতে একটা ফাইনাইট ভার্ব বসে, তার পরবর্তীতে একটা অবজেক্ট বসে। এখন আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোনো একটা সেন্টেন্সের যে ভার্ব, ঠিক আছে, এই ভার্বটা, কোনো একটা সেন্টেন্সের যে ভার্ব আছে, ঠিক আছে, এই ভার্বটাকে যদি তুমি কে বা কোনটি দ্বারা প্রশ্ন করো, কে বা কোনটি দ্বারা প্রশ্ন করো, ঠিক আছে, তাহলে তুমি এইটার উত্তরে কি পাবো বলো দেখি? এইটার উত্তরে তুমি পাবো হচ্ছে সাবজেক্ট, এটার উত্তরে পাবো সাবজেক্ট। আর তুমি যদি কোনো একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি সেখানে খুঁজে পাবা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু আমরা শিখেছিলাম কিনা বলো? শিখেছিলাম। তাহলে আমি বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমি কে অথবা কোনটি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমি পাবো সাবজেক্ট, আর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি পাবো অবজেক্ট। এই জিনিসটা আশা করি তোমরা এত দিনে এই যে 3টা ক্লাসে খুব ভালো মতো আইডেন্টিফাই করা শিখে ফেলেছো, তাই না? এখন দেখো, আমি যদি তোমাদের কিছু উদাহরণ দেখাই, যে আমি যদি বলি, এভাবে তোমাকে বলি যে শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, তাই না? এখন দেখো তো, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের ভার্বকে, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে, আমি যদি কল্ড মি, ঠিক আছে, শি কল্ড মি, এই সেন্টেন্সের ভার্বকে বলো দেখি? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কল্ড। এখন আমি যদি বলি শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, আমি এবার এইটাকে যদি প্রশ্ন করি যে কাকে ডেকেছিল, তাহলে তুমি প্রশ্নের উত্তরে কি পাওয়া বলো দেখি? আমাকে ডেকেছিল। এই যে আমাকেটা হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, আমি বললাম শি গেভ দ্য লেটার, ঠিক আছে? এখানে ভার্বকে বলো গেভ, দিয়েছিল। এখন আমি যদি বলি যে কি দিয়েছিল, এই যে লেটার দিয়েছিল, তার মানে লেটারটা হচ্ছে অবজেক্ট, তাই না? তুমি যদি এই সেন্টেন্সগুলো খেয়াল করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সগুলোতে অবজেক্ট আছে কয়টা করে বলো? অবজেক্ট কিন্তু আছে একটা করে, তাই না? যে দেখো, এই যে শি কল্ড মি, এই যে একটা অবজেক্ট, তারপরে শি গেভ দ্য লেটার, এই যে দেখো লেটার একটা অবজেক্ট, তাই না? তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত, আমরা গত যে 3টা ক্লাস করেছি, 3টা ক্লাসে কিন্তু আমরা এই জিনিসটাই দেখে এসেছি যে শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, তার মানে এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, এই যে একটা অবজেক্ট। শি গেভ মি দ্য লেটার, সে আমাকে চিঠিটি দিয়েছিল, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, এই যে একটা অবজেক্ট। এই জিনিসটাই কিন্তু আমরা গত 3টা ক্লাসে দেখেছি। এখন তোমাকে আমি আরেকটা জিনিস এইখানে শেখাচ্ছি, এটা একটু খুব ভালো মতো খেয়াল করো। এখন আমি যদি তোমাকে এভাবে বলি, মনে করো আমি একটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সটা আগের যে 2টা সেন্টেন্স, সেই 2টাকে একসঙ্গে লাগাই লিখছি।
আমি মনে করো যে এভাবে লিখলাম যে she, ঠিক আছে, gave me the letter, ঠিক আছে। আবার যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, they booked us a hotel, ঠিক আছে। এবার আমি যদি বলি আরেকটা সেন্টেন্স যদি তোমাকে বলি, রানা, ঠিক আছে, রানা আমি বললাম যে হচ্ছে sent me the flowers, তাই না, আমাকে ফুল পাঠিয়েছিল। এই যে আমি তিনটা সেন্টেন্স লিখেছি, এই তিনটা সেন্টেন্স তুমি একটু খেয়াল করো। তো আমি যদি বলি she gave me the letter, সে আমাকে চিঠিটি দিয়েছিল, এই সেন্টেন্সের ভার্ব কে বলো তো? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই সেন্টেন্সের ভার্ব কে? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ, তাই না? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। আচ্ছা, এখন আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে কে দিয়েছিল বলো, এই যে সে দিয়েছিল, তার মানে সেটা এখানে হচ্ছে সাবজেক্ট। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কি দিয়েছিল, একটা চিঠি দিয়েছিল, তার মানে এইটা একটা অবজেক্ট। আমি যদি বলি যে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তার মানে এইটা একটা অবজেক্ট। আবার তুমি পরের সেন্টেন্সটা খেয়াল করো, পরের সেন্টেন্সটা কি বলা আছে, দে বুকড আস এ হোটেল, তারা আমাদের একটা কি হোটেল বুক করে দিয়েছিল। তাহলে এই যে বুকড, এইটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি বলি কে বুক করে দিয়েছিল, এই যে দে, তারা, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। কি বুক করে দিয়েছিল, হোটেল, তার মানে এটা একটা অবজেক্ট। কাকে বুক করে দিয়েছিল, আমাদেরকে বুক করে দিয়েছিল, তার মানে এইটা একটা অবজেক্ট। বুঝতে পেরেছো? আবার পরের সেন্টেন্সটা খেয়াল করো, রানা সেন্ট মি দ্য ফ্লাওয়ার্স, রানা আমাকে ফুলগুলো পাঠিয়েছিল। তাহলে সেন্টটা হচ্ছে ভার্ব, কে পাঠিয়েছিল, রানা, তার মানে রানাটা হচ্ছে এখানে সাবজেক্ট। আমি যদি বলি কি পাঠিয়েছিল, ফুল, কি পাঠিয়েছিল বলো, ফুলগুলো পাঠিয়েছিল, তার মানে এটা একটা অবজেক্ট। কাকে পাঠিয়েছিল, আমাকে পাঠিয়েছিল, এটা একটা অবজেক্ট। দেখো তুমি এই প্রত্যেকটা সেন্টেন্স যদি খেয়াল করো, প্রত্যেকটা সেন্টেন্স, এখানে আমি যে কয়েকটা সেন্টেন্স দিয়েছি প্রত্যেকটা সেন্টেন্স যদি তুমি খেয়াল করো, একটা কমন বৈশিষ্ট্য পাচ্ছ। বৈশিষ্ট্যটা কি বলো দেখি, এই সেন্টেন্সগুলোতে দুইটা করে অবজেক্ট আছে। কয়টা করে অবজেক্ট আছে? দুইটা করে। এই যে গত ক্লাসগুলোতে আমরা যেটা শিখেছিলাম সেখানে একটা করে অবজেক্ট ছিল, এখানে কয়টা করে অবজেক্ট আছে? দুইটা করে অবজেক্ট আছে। দেখো এই যে মি একটা অবজেক্ট, লেটার একটা অবজেক্ট, তারপর হচ্ছে আস একটা অবজেক্ট, হোটেল একটা অবজেক্ট, মি একটা অবজেক্ট, ফ্লাওয়ার একটা অবজেক্ট, তাই না? তাহলে দেখো তো এই যে সেন্টেন্সগুলোতে একটা সেন্টেন্সে কয়টা অবজেক্ট থাকতে পারে? দুইটা অবজেক্ট থাকতে পারে। কয়টা অবজেক্ট থাকতে পারে? দুইটা অবজেক্ট থাকতে পারে। এবার দেখো যে দুইটা অবজেক্ট দেওয়া আছে তার মধ্যে আমি যদি বলি মিয়ের কথা, আমি যদি বলি আছের কথা, আমার যদি বলি কি বলো দেখি আবার মিয়ের কথা, এগুলোকে ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে বলো তো? অবশ্যই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এই যে দুই ধরনের অবজেক্ট আছে, এই দুই ধরনের অবজেক্ট কি করে বলো দেখি, এক ধরনের অবজেক্ট আছে যেটা ব্যক্তিকে নির্দেশ করলো, তাই তো? তার মানে একটা অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। আবার দেখো এই যে লেটার, আমি যদি বলি লেটারের কথা, আমি যদি বলি হোটেলের কথা, আমি যদি বলি ফুলের কথা, এগুলো কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। তার মানে এই দুইটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট হয় ব্যক্তিবাচক, আরেকটা অবজেক্ট হয় কি বলো দেখি, আরেকটা অবজেক্ট হয় বস্তুবাচক। আরেকটা অবজেক্ট কি হয় বলো? বস্তুবাচক। তার মানে কোনো একটা সেন্টেন্সে একটা অবজেক্ট থাকলে তো থাকলোই, খুব ভালো কথা। যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা অবজেক্ট কি হয়? ব্যক্তিবাচক অবজেক্ট হয়, আরেকটা হয় বস্তুবাচক অবজেক্ট, তাই না? এখন দেখো এই যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলে বলো দেখি? ইনডিরেক্ট অবজেক্ট। আর এই বস্তুবাচক যে অবজেক্টটা সেটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। তাহলে বলো যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা কি বলবো? ইনডিরেক্ট অবজেক্ট। যেটা বস্তুবাচক সেটাকে বলবো আমরা ডিরেক্ট অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক হলে ইনডিরেক্ট, বস্তুবাচক হলে ডিরেক্ট। তাহলে দেখো একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকবে, কয়টা অবজেক্ট থাকবে বলো? দুইটা। তখন ব্যক্তিবাচকটাকে আমাকে বলতে হয় ইনডিরেক্ট, আর বস্তুবাচকটাকে বলতে হয় ডিরেক্ট। এখন দেখো তো আমি যখন এই সেন্টেন্সগুলোতে দেখতে যাচ্ছি, মানে আমি এই সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করতেছি, তখন দেখো এইটা বস্তুবাচক, তার মানে এটা ডিরেক্ট অবজেক্ট, এটা ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে বস্তুবাচক, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট। এটা বস্তুবাচক, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ব্যক্তিবাচক, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট। এবার তুমি সেন্টেন্সের গঠনটা খেয়াল করো, জাস্ট সিম্পলি খালি চোখ খুলে একটু খেয়াল করো।
এই যে এই সবগুলো কি, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, তাই তো? সাবজেক্টের পরে কি বসছে, ভার্ব বসছে, তারপরে এগুলো কি ব্যক্তিবাচক অবজেক্ট বসছে, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট বসছে, তারপরে কি বসছে বলো দেখি, বস্তুবাচক অবজেক্ট বসছে, তার মানে ডিরেক্ট অবজেক্ট বসছে। তার মানে তুমি যখন ডাবল অবজেক্ট যুক্ত বা দুইটা অবজেক্ট যুক্ত যখন তুমি সেন্টেন্সকে লিখতে যাবে, ট্রান্সলেট করতে যাবে, তোমাকে প্রথমত সাবজেক্ট লিখতে হবে। প্রথমত তোমাকে কি লিখতে হবে বলো, প্রথমত তোমাকে সাবজেক্ট লিখতে হবে, তার পরবর্তীতে তোমাকে ভার্ব লিখতে হবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটা লিখতে হবে, তারপরে বস্তুবাচক অবজেক্টটা লিখতে হবে। এবং পার্ট 2 এর যে 3টা ক্লাস আছে, এই পার্ট 2 এর 3টা ক্লাসে আমরা মূলত এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আজকে কি করব, আজকে খুব সিম্পল সাদামাটা সোজা কথার সেন্টেন্স শিখব। এবং পরবর্তী 2টা ক্লাসে আমরা পত্রিকা থেকে, বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে, বিভিন্ন জায়গা থেকে, বই থেকে আমরা কঠিন কঠিন বাক্য শিখবো, অ্যাডভান্স বাক্য শিখবো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। তার আগে আরেকবার মনে করিয়ে দিই যে যদি কি থাকে বলো দেখি, যদি কি থাকে যে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স থাকে, দুইটা অবজেক্ট থাকে, তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট তার মানে বস্তুবাচক অবজেক্ট লিখতে হবে, ঠিক আছে? আর বাকি সব রুলস একই, তাই না? তাহলে চলো আমরা এইটার একটু দেখে নিই। কি বলা আছে যে ওই যে গঠনটা উপরে লিখে দিয়েছি, প্রথমত তোমাকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তার পরবর্তীতে তোমাকে ফাইনাইট ভার্ব বসাতে হবে, তারপরে তোমাকে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসাতে হবে। এটা লিখে দিয়েছি আমি। এখন দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে যে আমি তাকে চিঠিটি পাঠিয়েছিলাম। দেখো প্রসেস একটাই, যে প্রথমত ভার্ব খুঁজে বের করব, ভার্ব খুঁজে বের করে ওইটা টেন্সের দফা রফা করবো আগে, ঠিক আছে? তাহলে দেখো তো আমি যদি বলি যে তোমাকে এখানে যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এখানে ভার্ব কোনটা, একদম শেষে বসবে, বাংলা বাক্যের ভার্ব শেষে বসে। তাহলে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলাম এইটা হচ্ছে ভার্ব। এটা নিয়ে মনে হয় না যে কারো কোনো সন্দেহ আছে, যারা 3টা ক্লাস করেছে তাদের এগুলো নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে দেখো পাঠিয়েছিলাম এটা হচ্ছে কি ভার্ব। আচ্ছা এই যে ভার্বটা দেওয়া আছে, এই যে ভার্বটা দেওয়া আছে, ঠিক আছে? এই ভার্বটার আগে এখন আমাকে কি নির্ণয় করতে হবে, টেন্স নির্ণয় করতে হবে। পাঠিয়েছিলাম, ম আছে শেষে, লম্ব টেকনিক অনুযায়ী শেষে কি আছে, ম আছে। ম থাকলে কোন টেন্স বলো, পাস্ট, পাস্ট টেন্স, তাই তো? আর পাঠিয়েছিলাম, হ্যাঁ পাঠিয়েছিলাম তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, কাজের ধরনটা সাধারণ। তার মানে এই যে কাজের ধরন অনুযায়ী এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, INDEFINIT ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, ভার্বের কি হবে বলো দেখি, ভার্বের V2 ব্যবহার করতে হবে। এই যে বের করে নিয়েছি, এবার আমাকে প্রশ্ন করতে হবে ভার্বকে যে এই চিঠিটা কে পাঠিয়েছে, আমি পাঠিয়েছি, তার মানে আমিটা এখানে সাবজেক্ট। আমি যদি বলি আমি কি পাঠিয়েছি, প্রশ্ন করলাম কি পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, তাহলে এই যে চিঠি পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, এই চিঠিটা একটা অবজেক্ট, তাই না? কাকে পাঠিয়েছি, তাকে পাঠিয়েছি, এই যে তাকে যে পাঠালাম, এই তাকে, এইটা একটা অবজেক্ট। তার মানে দেখো এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। এবার দেখো তো এইটা হচ্ছে কি ভার্ব, খেয়াল করো। তাহলে এটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট পাইছি, একটা ভার্ব পাইছি, দুইটা অবজেক্ট মানে আমাকে দেখতে হবে এখন ব্যক্তি কোনটা বস্তু কোনটা। একটা অবজেক্ট থাকলে কোনো কিছু দেখার প্রয়োজন ছিল না, যাই থাকতো সেটা বসাইতাম, কিন্তু এখন আমাকে দেখতে হবে যে ব্যক্তি কোনটা আর বস্তু কোনটা, এটা খুব ভালো মতো দেখতে হবে। তাহলে দেখো তো তাকে পাঠিয়েছি, তার মানে এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক মানে কি ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, এটা বস্তুবাচক, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তুমি মনে রাখবা, এভাবে মনে রাখবা যে কোন একটা সেন্টেন্সের ভার্বকে, ভার্বকে যদি তুমি কি কি দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি বাবা ডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে যদি তুমি কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে দ্বারা প্রশ্ন করো, ঠিক আছে, তাহলে তুমি বাবা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কাকে পাঠিয়েছো সেটা আগে লিখতে হবে, কি পাঠিয়েছো সেটা পরে লিখতে হবে। তাহলে প্রথমত আমি কি লিখবো, প্রথমত আমাকে লিখতে হবে, বলো কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। তাহলে আমির ইংরেজি কি বলো, আই। পাঠানোর ইংরেজি কি, সেন্ড। এটার পাস্ট ফর্ম কি, সেন্ট, সেটা লিখতে হবে যে আই সেন্ট। তারপরে কি লিখতে হবে, ব্যক্তিবাচক যে অবজেক্টটা দেওয়া আছে সেইটা, তার মানে এখানে কি বলা আছে যে তাকে, তাই তো? তাহলে আমি বলবো কি হার অথবা হিম, তাই তো? হার অথবা হিম। তাহলে আই সেন্ট হার অথবা হিম কি পাঠিয়েছিলাম, চিঠিটি। এই যে টি যুক্ত আছে তার মানে দা নিয়ে আসতে হবে, দা লেটার, দা লেটার, ঠিক আছে? এই যে দেখো কত ইজিলি হয়ে গেল। তার মানে
প্রথমত আমি সাবজেক্ট লিখেছি, তার পরবর্তীতে আমি ভার্ব লিখেছি, তারপরে আমি ইনডিরেক্ট অবজেক্ট লিখেছি, তার পরবর্তীতে আমি ডিরেক্ট অবজেক্ট লিখেছি। তাহলে দেখো তো কত সুন্দর আমার এই উপরের স্ট্রাকচারটা মেইনটেইন করেই হয়ে গেল কিনা বলো, উপরের স্ট্রাকচারটা মেইনটেইন করে হয়ে গেছে কিনা বলো দেখি, একটু খেয়াল করো, হয়েছে? তার মানে এই সেন্টেন্সটা একদম আমি সঠিকভাবে লিখতে পেরেছি। দেখো এইটা একবারে সোজা ছিল, একটু এর থেকে একটু বড় সেন্টেন্স দেখি, কি বলা আছে দেখো, বলা আছে সাবিহার বাবা তাকে একটি সুন্দর জামা উপহার দিয়েছে। তাহলে এখানে ভার্বটা কি, উপহার দিয়েছে, এটা হচ্ছে ভার্ব, তাই তো? এবার কি করতে হবে, এই ভার্বটা তোমাকে টেন্স নির্ণয় করতে হবে, প্রসেস একটাই, টেন্স নির্ণয় করতে হবে। দিয়েছে লম্ব নাই তার মানে কোন টেন্স, লম্ব নাই তার মানে প্রেজেন্ট টেন্স, লম্ব না থাকার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। দিয়েছে তার মানে দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ফলাফল বিদ্যমান, এখনো গিফটটা তার কাছে আছে বা এখনো সে গিফট পেয়ে খুশি আছে, এই যে ফলাফল বিদ্যমান, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি বলো দেখি, ভার্বের V3। এখন আমি বাকি জিনিসগুলো নির্ণয় করে নিব। এখন আমি যদি বলি যে উপহার দিয়েছে, কে উপহার দিয়েছে, তাহলে আমি বলবো সাবিহার বাবা উপহার দিয়েছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কি বলো দেখি, এইটা হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট, এবার আমি যদি বলি যে কাকে উপহার দিয়েছে, আমি বলবো যে তাকে, তাই না, তাকে উপহার দিয়েছে। আচ্ছা, তাকে উপহার দিয়েছে, তার মানে এই যে তাকে যে উপহার দিল, এই তাকেটা কি, তাকের উত্তরে যেটা পাই সেটা হচ্ছে একটা অবজেক্ট, তার মানে এইটা একটা অবজেক্ট। এবার আমি যদি বলি যে কি উপহার দিয়েছিল, একটা সুন্দর জামা, তার মানে এই যে একটা সুন্দর জামা, এটাও একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট। তাহলে দেখো এইটা হচ্ছে ভার্ব, একটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট পাইছে। এবার দেখতে হবে ব্যক্তি কোনটা, বস্তু কোনটা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এইটা ব্যক্তি, তার মানে এটা ইনডিরেক্ট, এটা বস্তু, তার মানে এটা ডিরেক্ট। এখন লেখার সময় কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ব্যক্তি, তারপরে বস্তু, তারপরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ব্যক্তি, তারপরে বস্তু, ঠিক আছে? তাহলে আমি লিখবো কি, এখানে বলা আছে সাবিহার বাবা, আমার বাবা মানে কি, মাই ফাদার, আমার বাবা মানে কি, মাই ফাদার, ঠিক আছে? আমি যদি বলি তোমার বাবা, তার ইংরেজি কি, ইয়োর ফাদার, ঠিক আছে? তার পরবর্তীতে আমি যদি বলি যে রহিমার বাবা, এই যে একটা নাউন চলে আসছে না, তো নাকি? তাহলে এইটাকে আমরা যখন পসেসিভ আকারে বলতে যাব কোনো একটা নাউনকে, তখন আমাকে কি করতে হয়, সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে যখন আমরা একটা নাউনকে ব্যবহার করতে বলবো, তখন সেটার সঙ্গে আমাকে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয়। তখন আমি বলবো কি, রহিমাস, এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবো, রহিমাস ফাদার, ঠিক আছে? এবার যদি এমন কোনো নাম থাকে যেটার সঙ্গে এস যুক্তই আছে, যেমন এমন যদি বলে যে জনস ফাদার মানে জনের বাবা যদি বলে জনসের বাবা, এই যে জনসের সঙ্গে তো অ্যাপোস্ট্রফি, মানে জনসের সাথে তো আগে থেকেই এস যুক্ত আছে, যদি কোনো নাউনের শেষে এস যুক্ত থাকেই, তাহলে খালি অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই হয়, তখন বলতে হবে জনস ফাদার, এভাবে বললেই হবে। তার মানে সাবিহার বাবা, তার মানে কি হবে, সাবিহাস ফাদার, বলতে হবে কি, সাবিহাস ফাদার, ঠিক আছে, ফাদার। এবার দেখো কি বলছে, যে উপহার দেওয়ার ইংরেজি কি, গিফট করা, গিফট, তাই না? এটাকে কিসে করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে সাবিহার বাবা যেহেতু সিঙ্গুলার, সেই জন্য হবে কি, হ্যাজ, তাহলে গিফট থেকে হয়ে যাবে কি, গিফটেড, তাই না, গিফটেড। তাহলে সাবিহাস ফাদার হ্যাজ গিফটেড। এখন দেখো তো, তারপরে আমাকে লিখতে হবে ব্যক্তিবাচক অবজেক্টটা, এই যে তাকে, তার মানে কি, হার, ঠিক আছে? তারপরে লিখতে হবে কি বস্তুবাচকটা, তাহলে লিখতে হবে কি, এ বিউটিফুল ড্রেস। তাহলে দেখো কত সহজে তুমি একটা বিশাল বড় বাক্যকে কিন্তু ট্রান্সলেট করে ফেললা, তাই না? কত ইজি জিনিসগুলো, শুধু একটু ঠান্ডা মাথায় ভাবতে হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়, তাহলেই হয়ে যায়। আহামরি কঠিন কিচ্ছু না। এমনও দিন আসবে তুমি, এখানে 3টা লাইন দেওয়া থাকবে, 3টা লাইনের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, মানে এত বড় একটাই সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সটাকেও তুমি ট্রান্সলেট করে ফেলতে পারবা ইনশাল্লাহ। শুধু ধৈর্য নিয়ে
সময় নিয়ে ক্লাসগুলো করো, ঠিক আছে? চলো পরবর্তী সেন্টেন্সটাতে চলে যাই। মজাদার ক্লাস, আজকের ক্লাসটা অনেক মজাদার ক্লাস। দেখো বলছে ফাইজা তার বাবাকে একটি দামি ঘড়ি কিনে দিবে। এখানে ভার্ব নির্ণয় করে ফেলি, চলো। ভার্বটা কি আছে? কিনে দিবে, তাই না? কিনে দিবে। সেই জায়গা থেকে চিন্তা করো যে কিনে দিবে ভার্বের শেষে কি আছে? ব আছে। ব থাকার মানে কি? ব থাকার মানে হচ্ছে এইটা হচ্ছে ফিউচার টেন্স। এটা কোন টেন্স বলো দেখি? ফিউচার টেন্স। এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই না? এখন ফিউচার টেন্স তো বুঝলাম, কিন্তু ফিউচার কোন টেন্স সেটা বুঝতে হবে। কাজের ধরন দেখবো, কিনে দিবে তো কি হয়েছে, কোনো সমস্যা আছে? নাই। তার মানে কাজের ধরনটা সাধারণ। কাজের ধরন সাধারণ হলে ইনডিফিনিট টেন্স, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। INDEFINIT, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স যেটা আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স যেটা আছে, এবার দেখো তো ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখন তোমাকে বাকি জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলতে হবে। তাহলে দেখো, কে কিনে দিবে? ফাইজা, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। ফাইজা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? ফাইজাকে পাইলাম, ফাইজা হচ্ছে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। কাকে কিনে দিবে? তার বাবাকে। তার মানে এই যে তার বাবাকে যেহেতু বলছি, তার মানে এইটা একটা কি বলো দেখি? এইটা একটা হচ্ছে অবজেক্ট। কাকের উত্তরে পাইছি। কি কিনে দিবে? একটি দামি ঘড়ি কিনে দিবে। তার মানে এই যে একটি দামি ঘড়ি, এটা কি এর উত্তরে পাইছি, তার মানে এইটাও একটা অবজেক্ট। তাহলে ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, দুইটা অবজেক্ট পাইছি। তার মানে এবার আমাকে কার দিকে তাকাইতে হবে? ব্যক্তি নাকি বস্তু এটার দিকে? তাহলে এই যে দেখো, এটা ব্যক্তি, তার মানে এটা ইনডিরেক্ট। এটা বস্তু, তার মানে ডিরেক্ট। এখন ট্রান্সলেট করে ফেলি, চলো। তাহলে প্রথমত কি লিখতে হবে? যে হচ্ছে ফাইজা, সাবজেক্ট লিখতে হবে, তাই না? তাহলে আমি লিখলাম ফাইজা। এবার দেখো তারপরে কি লিখতে হবে? ভার্ব। তাহলে কিনে দিবে ফিউচার, ফিউচার ফিউচার ইনডিফিনিট। কিনে কিনে দেওয়ার ইংরেজি কি? বাই। কেনার ইংরেজি কি? বাই। কিনে দিবে তার মানে কি? উইল বাই। তাহলে ফাইজা উইল বাই। কাকে কিনে দিবে? তার বাবাকে। তাহলে তার ইংরেজি কি? হার। বাবার ইংরেজি কি? ফাদার। তাহলে হার ফাদার। কি কিনে দিবে? কি কিনে দিবে? একটা দামি ঘড়ি। একটা, এ। দামি কি বলো দেখি? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। ঘড়ির ইংরেজি কি বলো দেখি? ওয়াচ। ওয়াচ। তাহলে দেখো কত সহজে তুমি ট্রান্সলেট করতে পারলে। আল্লাহ, এখানে কি লিখেছি? এটা BUY, বাই। একটু বানান টানান ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটা অনেক ছোটবেলার অভ্যাস বানান ভুল করে ফেলা। তো সেই জায়গা থেকে বলবো, একটু বানান টানান ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো, ফাইজা উইল বাই হার ফাদার আ এক্সপেন্সিভ ওয়াচ। এই যে কত সহজে ট্রান্সলেট করে ফেলতেছি। কঠিন লাগতেছে? কঠিন লাগার কথা না। আমি তো খুব ধরে ধরে পড়াচ্ছি। এত ধরে ধরে পড়াইলেও কি তোমরা বুঝবে না? তোমরা কি এতটাই অবুঝ? আমার মনে হয় না তোমরা এতটা অবুঝ। চলো একদম এখন আর কথা না বাড়াই, পরের সেন্টেন্সটাতে দেখি। অনেক মজা লাগতেছে এই সেন্টেন্সগুলো করতে, তাই না? আমার মনে হয় তোমরাও মজা পাচ্ছ। দেখো তারপরে বলছে আমাদের গ্রামের দয়ালু মানুষেরা বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে। করছে, তাই না? সাহায্য করছে এখানে ভার্ব। আচ্ছা, লিখে নিলাম যে সাহায্য করছে, এটা হচ্ছে ভার্ব। এখন আমরা টেন্স নির্ণয় করব। লম্ব নাই, তার মানে প্রেজেন্ট। লম্ব নাই তার মানে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট, ঠিক আছে? এবার দেখো করছে, শুনে মনে হচ্ছে কি চলমান আছে, প্রক্রিয়াটা চলমান। কাজের ধরনটা চলমান হলে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এম, ইজ, আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এইটা। এখন আমি বাকি জিনিসগুলো নির্ণয় করে নিব। দেখো, সাহায্য করছে, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্ব। এবার যদি আমি বলি কে সাহায্য করছে? আমাদের গ্রামের দয়ালু মানুষেরা। দেখো সাবজেক্টটা বড় বানাই দিছি, এবার অনেক বড় বানাই দিছি। এটা হচ্ছে সাবজেক্ট। এবার আমি যদি বলি যে কাকে সাহায্য করছে? বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে, তাই না? বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে। আচ্ছা দেখো, বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে। এবার দেখো, খেয়াল করো, তার মানে এইটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে দেখো তো এবার ঘটনা কি ঘটছে, খুব ভালো করে খেয়াল করো। যে আমাদের গ্রামের দয়ালু মানুষেরা বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে। ঘটনা কি ঘটছে বলো? এখানে দেখো এই সেন্টেন্সে এই একটা অবজেক্ট বাদে আর কোনো অবজেক্ট নাই। তার মানে
ব্যক্তি নাকি বস্তু, এই প্যারাটা তোমাকে নিতেই হবে না এখানে। বুঝতে পেরেছ? তার মানে আমি এটা সেন্টেন্স এখানে কেন ঢুকিয়ে দিয়েছি, আমি এই জন্যই ঢুকিয়ে দিয়েছি যাতে করে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো যে দেখো যখন তোমার একটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাই লিখতে হবে, যখন দুইটা অবজেক্ট থাকবে তখন তোমাকে দেখতে হবে ব্যক্তি না বস্তু। বুঝতে পেরেছ? তাহলে এই সেন্টেন্সটা ঝটপট করে ফেলো দেখি পারি কিনা। তাহলে আমি যদি বলি যে আমাদের গ্রামের দয়ালু মানুষেরা, আমি বলেছিলাম যদি র বা এর থাকে তাহলে আমরা পরের যে অংশটা, এই যে পরের যে অংশটা আছে এই অংশটার আগে অর্থ করব। তাহলে বলছে দয়ালু মানুষেরা, তাহলে বলতে হবে দ্য কাইন্ড পিপল। মানুষেরা ইংরেজি কি? পিপল। ঠিক আছে, এই র বা এর থাকার কারণে আমাকে নিতে হবে অফ। তাহলে দ্য কাইন্ড পিপল অফ। ঠিক আছে, তারপরে বলছে যে আমাদের গ্রামের, তার মানে আওয়ার ভিলেজ, এই যে লিখলাম যে দ্য কাইন্ড পিপল অফ আওয়ার ভিলেজ। তার পরবর্তীতে দেখো আমাকে লিখতে হবে ভার্ব। তাহলে এই যে বলছে, এই যে দেখো আমি বলছিলাম তোমাদেরকে, শিখাইছিলাম এর আগের বার, প্রিপোজিশন যদি যুক্ত থাকে তাহলে প্রিপোজিশন যুক্ত যে দুইটা নাউন থাকে তার মধ্যে যে প্রিপোজিশন পরে যে নাউন, এটা অনুযায়ী তোমার ভার্ব বসে না। ভার্ব বসবে কোনটা অনুযায়ী? ভার্ব বসবে হচ্ছে তোমার এই সামনের যে অংশটুকু আছে সেটা অনুযায়ী। তার মানে সামনের অংশের নাউন কোনটা? এই যে পিপল অনুযায়ী। তাহলে পিপলটা যেহেতু প্লুরাল, তাহলে অ্যাম ইজ আরের মধ্যে থেকে প্লুরাল কোনটা? আর। তাহলে তোমাকে বসাইতে হবে আর। এই যে বসাইলা। সাহায্য করছে, তার মানে চলমান আছে, আর এরপরে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি। আর হেল্পিং। ঠিক আছে, কাকে সাহায্য করছে? বৃদ্ধ লোকটিকে। এই যে টিকে আছে তার মানে আমাকে আনতে হবে কি? আনতে হবে দা। তারপরে কি অ্যাজেটিভ আসে? বৃদ্ধর ইংরেজি কি? ওল্ড। তার পরবর্তীতে মানুষের ইংরেজি কি বলো দেখি? ম্যান। এই যে হয়ে গেল কত সুন্দরভাবে। তাহলে বলতে হবে কি? দ্য কাইন্ড পিপল অফ আওয়ার ভিলেজ আর হেল্পিং দ্য ওল্ড ম্যান। সোজা সোজা সোজা, শিখতে থাকলে, বুঝতে থাকলে, পড়তে থাকলে সোজা। এই যে আমি ম্যারাথন রিটেন সিরিজ, আবারও বলছি ম্যারাথন রিটেন সিরিজ, এই সিরিজের ক্লাস যে করবে তার রিটেনের ইমপ্রুভমেন্ট হবে, লিখে নেওয়া হবে। কিন্তু কোনো জাদু বলে না, কোনো টেকনিকে না, কোনো আমি যদি বলি যে কোনো অলৌকিক ক্ষমতা বলে না, শুধুমাত্র প্র্যাকটিস করার মাধ্যমে, একসাথে, ঠিক আছে, এগিয়ে যাওয়ার মাধ্যমে। একটা কথা মাথায় রাখবা সবসময়, প্র্যাকটিস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান ইমপ্রুভড। তার মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি উন্নতি হবে। এবং আমি বেশি করে প্র্যাকটিস করানোর কারণই হচ্ছে এটা যে তুমি যে শিখে যাচ্ছ এটা যেন তোমার মাথায় গেঁথে যায়। আমি তো চাইলে একটা ক্লাসে এগুলো করাই দিতে পারতাম, কিন্তু করাচ্ছি না কেন? আমি চাচ্ছি আস্তে করে ডেভেলপ হোক। তোমরা যারা এসএসসি আছো, এইচএসসি আছো, এডমিশন আছো, এবং আপনারা যারা জব সেক্টরে আছেন, আপনারা যারা হচ্ছে আপনারা যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারেন। কিন্তু আমি যেহেতু আমার বেশিরভাগ স্টুডেন্টই আমার জুনিয়র, এবং তারা যেহেতু এসএসসি, এইচএসসি এবং এডমিশন ক্যান্ডিডেট, সেই জন্য আমি তুমি বলেই সম্বোধন করছি। কিন্তু আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন, রিটেনে ভালো করতে চাচ্ছেন, তারা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারেন। দেখেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা বলতে লজ্জা করি, আমরা হচ্ছে কারো কাছে গিয়ে পড়তে লজ্জা করি। তাহলে এই সিরিজটা আপনার জন্য একটা আশীর্বাদ হতে পারে যে আপনি একটু লুকাই ইউটিউবে আমার ক্লাসগুলো দেখে আপনার রিটেনটাকে ডেভেলপ করে নিতে পারলেন, যেটা আপনার চাকরিতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে দেখেন পরবর্তী যে সেন্টেন্সটা এবার আমরা আরো বিশাল বড় একটা সেন্টেন্স নিয়েছি। ছোট সেন্টেন্স দেওয়া থাক আর বড় সেন্টেন্স দেওয়া থাক, দেখো আস্তে আস্তে সেন্টেন্সগুলো কিন্তু বড় হচ্ছে, আরও হতে থাকবে। তুমি দেখবা যে তুমি অনেক বড় সেন্টেন্স ট্রান্সলেট করতে পারতেছো। আবার এমন হবে জানো, বড় সেন্টেন্সকে তুমি জোড়া লাগাই ছোট বানাই দিছো, ছোট সেন্টেন্সকে জোড়া লাগাই তুমি বড় বানাই দিছো। এই জিনিসগুলো, এই খেলাগুলো আমরা খেলবো, কিন্তু সময়ের অপেক্ষা। দেখো আমাকে ভার্ব নির্ণয় করে নিতে হবে। কি বলছে? তাদের এলাকার দয়ালু ও সাহসী ছেলেরা বৃদ্ধ ও অসহায় মহিলাটিকে কিছু খাবার ও ওষুধ কিনে দিয়েছে। তাহলে এখানে কিনে দিয়েছে, এইটা হচ্ছে ভার্ব। এবার আমি ভার্বটা টেন্স নির্ণয় করব। টেন্স নির্ণয় করতে গিয়ে কি দেখব? যে দিয়েছে লম্ব নাই, তার মানে কোন টেন্স বলো? তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। লম্ব নাই তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো, প্রেজেন্টের
কোন প্রকারভেদ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। এটার জন্য আমাকে কাজের ধরনটা দেখতে হবে। দিয়েছে, দেওয়ার কাজটা শেষ হয়েছে, ফলাফল বিদ্যমান, দেওয়ার কাজটা শেষ হয়েছে, ফলাফল বিদ্যমান, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? আর প্রেজেন্ট পারফেক্ট মানেই কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। বারবার ধরে ধরে লিখে দিচ্ছি, বারবার ধরে ধরে লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এবার দেখো, আমি যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এবার আমি বাকি জিনিসগুলো বের করে নিব, যে কে কিনে দিছে, এটা তো ভার্ব, এটা তো ভার্ব। এবার আমাকে বাকি জিনিসগুলো বের করতে হবে। কে কে কিনে দিয়েছে? তাদের এলাকার দয়ালু ও সাহসী ছেলেরা। এইটা তার মানে কি বলো? এইটা পেলাম আমরা সাবজেক্ট। তারপরে যদি বলি কাকে কিনে দিয়েছে, কাকে কিনে দিয়েছে? বৃদ্ধ ও অসহায় মহিলাটিকে। বৃদ্ধ ও অসহায় মহিলাটিকে, ঠিক আছে? তার মানে এই যে কাকের উত্তরে যেহেতু পাইছি, তার মানে এটা একটা অবজেক্ট। কি কিনে দিয়েছে? কিছু খাবার ও ওষুধ। তার মানে এইটা আরেকটা অবজেক্ট, এইটা আরেকটা অবজেক্ট। দেখো, দুইটা অবজেক্ট যখন পাইছি তখন ব্যক্তি নাকি বস্তু সেটা আমাকে দেখতে হবে। তাহলে এইটা মহিলাটিকে বোঝাইছে ব্যক্তি, তার মানে হচ্ছে ইনডিরেক্ট। এটা খাবার এবং ওষুধকে বোঝাইছে, তার মানে বস্তুবাচক, তার মানে ডিরেক্ট। এখন আমি কি করব? এখন আমি এই যে স্টেপ বাই স্টেপ এটাকে ট্রান্সলেট করব, ঠিক আছে? তাহলে দেখো, খুব সহজে দেখে নাও। তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তাদের এলাকার দয়ালু ও সাহসী ছেলেরা। তার মানে এই যে এলাকার আছে, তার মানে শেষের দিক থেকে অর্থ করে আসতে হবে। কোন দিক থেকে? শেষের দিক থেকে। তাহলে ছেলেরা যেহেতু নির্দিষ্ট করে বলছে দা, তাই না? কেমন ছেলে? দয়ালু এবং সাহসী ছেলে। দ্য কাইন্ড অ্যান্ড কি বলো দেখি, যে হচ্ছে ব্রেভ, BRAV, ব্রেভ। তবে ছেলেরা যেহেতু প্লুরাল, তাহলে লিখতে হবে কি বয়েস। তাহলে দ্য কাইন্ড অ্যান্ড ব্রেভ বয়েস, ঠিক আছে? লিখে ফেলছি কিন্তু, দ্য কাইন্ড অ্যান্ড ব্রেভ বয়েস। সাবজেক্টের কাজ কি শেষ হয়েছে? এখনো হয় নাই। এই যে র বা এর আছে, সেই জন্য আনতে হবে অফ, ঠিক আছে? তারপরে কি বলছে? তাদের এলাকার। তাদের মানে কি? দেয়ার। এলাকা মানে কি? লোকালিটি, বা তুমি বলতে পারো কি? কমিউনিটি, ঠিক আছে? এই যে কেবল সাবজেক্ট হলো, এই পুরাটা একটা সাবজেক্ট। এবার দেখো, তারপরে আমাকে ভার্ব বসাতে হবে। কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে কি বলছিলাম? ভার্ব বসানোর ক্ষেত্রে বলছিলাম যদি প্রিপোজিশন অফ থাকে, তাহলে অফের পরে যেটা আছে, অফের পরে অফ বা যে কোনো কিছু থাকুক, যে কোনো প্রিপোজিশন থাকুক, ঠিক আছে? এটার পরেরটা অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে কি অনুযায়ী? আগেরটা অনুযায়ী। তার মানে তোমাকে এখানে দ্য কাইন্ড অ্যান্ড ব্রেভ, এই যে বয়েজ, এই নাউনটা অনুযায়ী তোমাকে ভার্বটা বসাতে হবে। তাহলে বয়েজ প্লুরাল, তাহলে হবে কি? হ্যাভ। আর কিনে দেওয়ার ইংরেজি কি? বাই, তাই তো? বাই থেকে হয়ে যাবে কি? ভার্বের V3, বট। এখন দেখো, কাকে কিনে দিয়েছে? বৃদ্ধ ও অসহায় মহিলাটিকে। টিকে বলা আছে, তার মানে দা, নির্দিষ্ট করে বলছে দা। কেমন মহিলা? বৃদ্ধ, ওল্ড। কেমন মহিলা? অসহায়, অ্যান্ড হেল্পলেস। কি হবে বলো দেখি? যে মহিলার ইংরেজি কি? ও ম্যান। আচ্ছা, কি কিনে দিয়েছে? এই যে কিছু খাবার ও ওষুধ। কিছুর ইংরেজি কি? সাম। তাহলে সাম যেহেতু কিছু, একের বেশি, তাহলে হবে কি? ফুডস। অ্যান্ড কি হবে বলো দেখি? মেডিসিনস। তাহলে দেখো কত সহজে তুমি এত বড় একটা সেন্টেন্সও ট্রান্সলেট করে ফেলতে পারতেছো। তাহলে দেখো, এই যে প্রসেস, এই যে স্টেপ বাই স্টেপ একটা জিনিস করার যে প্রসেস, এই জিনিসটা দরকার, তাহলে তুমি ভালো করবা। এই যে এসএসসির বাচ্চারা, এই যে এডমিশনের বাচ্চারা, শর্টকাট, টেকনিক, জাদু, এগুলোর পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। তোমাকে প্রসেস মেনটেন করে শিখতে হবে। তোমার শেখার বয়স এটা, তোমার বেসিক গঠনের বয়স এটা। এই সময় তোমাকে নিয়ে যারা এইসব খেলা করবে, তাদের থেকে সাবধান থাকতে হবে। এবং নিয়মিত কি করতে হবে? নিজের পড়াটাকে গুরুত্ব দিয়ে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গার ক্লাস করতে পারো, করে নিজের বেসিকটাকে স্ট্রং করে তারপরে তোমাকে কি করতে হবে বলো দেখি? তোমাকে সিরিয়ালি বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমার নিজের অবস্থা নিজেকে উন্নতি করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি আজকের এই যে ক্লাসটা, এটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি এই ক্লাসটা থেকে তোমার উপকৃত হয়ে থাকো তুমি, তাহলে অবশ্যই এই ক্লাসটা একটু শেয়ার করে দিবে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। ভাইয়া তোমাকে
ফ্রিতেই এত সুন্দর সুন্দর ক্লাস করাচ্ছে, এত ধরে ধরে পড়াচ্ছে, এত এফোর্ট দিয়ে পড়াচ্ছে, তুমি তো একটু শেয়ার করে দিতেই পারো, তাই না? তো আজকে একদমই আর কথা বাড়াচ্ছি না, এই ক্লাসগুলো যদি নিয়মিত করতে থাকো ইনশাল্লাহ তুমি পাক্কা রাইটার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে ম্যারাথন রিটেন সিরিজের অপর কোনো একটা ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।